আজ আপনারা শুনতে যাচ্ছেন মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা সক্রেটাতেল ও প্লেটাতেলের সংলাপ বইয়ের মানুষকে মানুষের আঘাতের অধিকার এই গল্পটির অডিও রূপান্তর করেছে টিম দ্য সুইক অডিও বুক। অনেকদিন পর আজকে আতিলদয়ের সাথে বাচ্চা টাইগারের দেখা হয়েছে। তারা যথারীতি সে চায়ের দোকানে আছে। বাচ্চা টাইগার তাদের সাথে খাতির করে কথা বলতে এসেছে। আতিলদয়কে ধন্যবাদ দিয়ে জানালো তার পারিবারিক ও প্রেমকেন্দ্রিক সমস্যার অবসান হয়েছে, কিন্তু সমস্যা তার পিছু ছাড়ছে না। তার প্রেমিকা এখন তাকে আলটিমেটাম দিয়েছে, অসৎ সঙ্গ তাকে ছাড়তে হবে। বিশেষ করে লায়ন ভাইয়ের সঙ্গে তার চলাফেরা করা চলবে না, তা না হলে ওকেই ছেড়ে দিতে হবে। কারণ ওর ধারণা এতে ওদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই চলে যেতে থাকবে। এটা তো খুব ভালো কথা বলেছে আপনার সঙ্গিনী, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা তো এত সোজা না। আমি দীর্ঘদিন লায়ন ভাইয়ের সাথে আছি। তার নেক নজরে আসার জন্য আমি অনেক কিছু করেছি। তার হয়ে অনেকের সাথে ঝামেলা করেছি, মারামারিও করেছি। এখন অনেকেই কেবলমাত্র লায়ন ভাইয়ের মানুষ ভেবে আমাকে সম্মান করে, ভয় পায়। কিন্তু যেই মাত্র সবাই জানবে আমি আর লায়ন ভাইয়ের সাথে নেই, সাথে সাথে এতদিন যাদের উপর আমি হম্বিধম্বি দেখিয়েছি তারাও আমার উপর চড়াও হবে। আমি কি করব এখন? তার মানে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে লায়ন ভাইয়ের পক্ষ নিয়ে আপনি অনেকের সাথে অন্যায় করেছেন? বাচ্চা টাইগার নিশ্চুপ এই প্রশ্নে। মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিলাম আমি। এখন আপনাকে আরেকটি প্রশ্ন করি, অন্যজন যখন কোনো খাবার খায় তাহলে কোনোভাবে কি তাতে আপনার ক্ষুধা নিবারণ হয়? অবশ্যই না। তার মানে কি এই না আপনার আনন্দ কিংবা দুঃখ কোনোভাবেই অন্য কারো উপর নির্ভর করে না? সেটাই। তাহলে আপনার ভালো হওয়ার ইচ্ছাটা অন্যের উপর কেন দিয়ে রেখেছেন? আপনার ভালো হওয়া লায়ন ভাই কিংবা আপনার দ্বারা ক্ষতিগ্রস্তদের ওপর কেন নির্ভর করবে? নির্ভর করবে এই কারণে যে আমি লায়ন ভাইয়ের হয়ে কাজ করেছি, যেখানে অলিখিত চুক্তি হচ্ছে তাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। আর মানুষদের কথা আমি ভাবছি, কারণ আমি ভয় পাচ্ছি যে যে অন্যায় আমি তাদের সাথে করেছি তার আক্রোশ আমার কিংবা আমার পরিবারের উপর না এসে পড়ে। আপনার ভাবনা অবান্তর না, তা খুবই যুক্তিযুক্ত। কর্মফলের কথা ভেবে আপনি ভয় পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা তো সত্যি যে আপনি আপনার অন্যায়ের শাস্তি পান। তাহলে প্রস্তুত হন সেই শাস্তির জন্য। শুধু একটাই সমস্যা, আপনি জানেন না তা কিভাবে আসবে। এই জন্যই আসলে দেশের মধ্যে আইন আদালত রাখা হয়, এটা নিশ্চিত করার জন্য যে অপরাধী তার অপরাধের ধরনের উপর নির্ভর করে শাস্তি পাবে, ক্ষণিকের ক্ষোভের উপর না। আমি খারাপ, অনেক খারাপ। আমি কোনো শাস্তি মানি না। ভালো না হলেই তো ভালো, তাহলে শাস্তির কোনো ভয় নেই। কি মজা! আপনি তো সে আগের ভাবনাতেই রয়ে গেলেন। আচ্ছা ভাবুন, কিসে আপনার লাভ বেশি? লায়ন ভাইয়ের সাথে থেকে আরো বড় অপরাধে লিপ্ত থাকা, নাকি এইসব থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা? আপনার পরিবার, আপনার প্রিয় মানুষ এখন আপনার সাথে আছে। আপনি এই কুসঙ্গে থাকলে তারা কি আপনাকে আবার ছেড়ে চলে যাবে না? কিন্তু আমি লায়ন ভাইকে কিভাবে বোঝাবো? উনি তো এসব মেনে নিবে না, পারলে আমাকে মাইরও দিতে পারে। আপনার এত সাহস, সেই সাহসকে পুঁজি করে তার সামনে গিয়ে বলে দেন আপনি তার সাথে আর থাকবেন না, তার সাহায্য নেবেন না। পারলে তাকেও এই অশান্তির পথ থেকে বেরিয়ে আসতে বলেন। কি যে বলেন! উনি এত ক্ষমতাবান। এই ক্ষমতার জন্য উনি কত কত মানুষ খতম করেছে। তারা তাকে কি আস্ত রাখবে? একেবারে মেরে ফেলবে না? তাহলে আপাতত আপনি শুধু আপনার নিজের কথাই চিন্তা করেন। দেখি কি করা যায়। বাচ্চা টাইগার দীর্ঘশ্বাস নিয়ে চলে গেল বাসার দিকে পথ ধরে। তার চিন্তা কোন পথে প্রবাহিত হচ্ছে তা আতিলদয়ের অজানা। তবে তারা যেহেতু আশাবাদী, তাই তারা পজিটিভ কিছু হবে এমনটাই আশা করছে। তারা তাদের নিজেদের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করছে। যুদ্ধের কথা আসলেই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এসেই যায়। গতরাতে সক্রেটাতেল দুই বিশ্বযুদ্ধের মাঝে আইনস্টাইন ও সিগমুন্ড ফ্রয়েডের মধ্যে যে কিছু চিঠি আদান প্রদান হয়েছিল, সেখানে তারা যুদ্ধ করার বিরুদ্ধে আলোচনা করেছিলেন লিগ অফ নেশনসের আয়োজনে। তাই নিয়ে কিছু পড়াশোনা করেছিল। সক্রেটাতেল সবচেয়ে বেশি বিস্মিত হয়েছিল ফ্রয়েডের অভিমত জেনে। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধেরও দরকার আছে,
যুদ্ধ দিয়েই অনেক সমস্যার সমাধান হয়েছে। যদিও এতে অনেক মানুষের মৃত্যু হয়, বিশেষ করে নিম্নবর্গের মানুষেরা এর সবচেয়ে নির্মম দিকটার শিকার হয়। আইনস্টাইন ফ্রয়েডকে একটা চিঠিতে লিখেছিলেন, বর্তমান সময়ে বেশিরভাগ দেশ ও সমাজে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ করে মুষ্টিমেয় কিছু মানুষ। যেখানে যুদ্ধ কিংবা বিশৃঙ্খলার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই সংখ্যাগরিষ্ঠরাই। যার উত্তরে ফ্রয়েড লিখেছিলেন, যুদ্ধ অবিসম্ভাবী, এটা এড়ানোর উপায় থাকে না অনেক ক্ষেত্রে। ইতিহাস থেকে অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে কেবল যুদ্ধের মাধ্যমেই বৃহৎ গোষ্ঠী পেয়েছিল স্বস্তি ও বহুকাঙ্ক্ষিত অধিকার। যুগে যুগে মানুষের ইতিহাস কেবলমাত্র ক্ষমতাবানদের ইতিহাসে সীমাবদ্ধ রয়ে গেল। তখন খেয়াল করতাম আশেপাশের মানুষেরা রবিনহুড কিংবা বিশেষ চরিত্রগুলোর কিছুমাত্র আঘাত লাগলে ইমোশনাল হয়ে পড়ত। কিন্তু এদিকে পক্ষে বিপক্ষের মানুষের পর মানুষ মরে যাচ্ছে তীর কিংবা তলোয়ারের আঘাতে, কারোর একটু মাত্র সহানুভূতির প্রকাশ নেই। পারলে রবিনহুড কাউকে হত্যা করলে আমরা দর্শকরা খুশি হচ্ছি। কিন্তু এটা তো খারাপের উপর ভালোর কর্তৃত্বের জন্যই হয়। এখন প্রতিজনের জন্য যদি দর্শকরা আবেগ দেখাতে শুরু করে, তাহলে তো পুরোটা সময় জুড়েই তাদের এক্সাইটেড থাকতে হবে। এটা কি স্বাভাবিক? আমি বলছি না যে দর্শক আনন্দ বাদ দিয়ে গভীর ভাবনায় চলে যাবে। এমন যদি হতো তাহলে অনেক বড় সমস্যাও তৈরি হতো। যেমন ব্যাটম্যানের জোকার চরিত্রটা, এটা একটা লেগেসিও হতে পারে। এই বিষাক্ত চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে তাতে অনেকেই নিজের করা অন্যায় কাজকে জাস্টিফাই করতে পারে নিজের মাপ কাঠি। যদিও আমরাই তৈরি করছি এসব জোকারদের, আমাদের করা জাজমেন্টের জন্যই এমনটা হয়ে আসছে। অন্যকে নিয়ে মজা করা, তাকে হে করা, মজা করার নাম করে তার মনে কষ্ট দেওয়া কখনো অ্যাকসেপ্টেবল হওয়া উচিত না। কিছু মানুষের অন্যায় আচরণের জন্য যদি জোকারের উৎপত্তি হয়, তাহলে ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, চায়না কিংবা অন্যান্য ভিকটিম দেশগুলো থেকে কি পরিমাণ জোকারদের উৎপত্তি হবে তা কি ভেবে দেখেছি? সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার, কারণ তারা কোনো আইন মানবে না, তারা চলবে তাদের আইন অনুসারে। মুভির দেখানো প্রতিটা ঘটনাকে মানুষ নিজের সাথে তুলনা করে অনুসরণ করবে ব্যাপারটা তা নয়। কিন্তু শিল্পের তো একটা ধায় আছে, তাই না? জোকারের অনেক অনুসারী দেখায় মুভিগুলোতে, যারা তার দর্শককে পূজা করে। তুমি একইভাবে আমাদের বাচ্চা টাইগারের এই লায়ন ভাইয়ের কথায় চিন্তা করো। বাচ্চা টাইগার তার দ্বারা এতটাই অনুপ্রাণিত এবং পাশাপাশি ভয় পায়, ক্ষমতা দেখানোর জন্য তার কাছে সাহায্য চায়। আবার ভালো হয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও তার ছায়া থেকে বের হতে চায় না, কারণ তাহলে সে নিরাপত্তা হারাবে। আসলে এই ভয়ের সংস্কৃতি আমাদের চারপাশ থেকে একটা অদৃশ্য কারাগারে আটকে রেখেছে। তবে দরজা জানালা সব খোলা রেখে কারাগারে পৌঁছতে হবে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে, কিন্তু বের হতে পারবো না। বের হওয়ার চেষ্টা করলেই কারাগার থেকে পালানোর অজুহাতে চরম শাস্তি হবে। ক্ষমতা প্রশ্নকে ভয় করে, আক্ষেপকে মনে করে নিন্দা, চিন্তা অপরাধ খুঁজতে ব্যস্ত প্রশাসন, যেখানে প্রতিটা অন্যায় অতীত দিয়ে সমর্থন করা হয়, নতুন ভাবনাকে পুড়িয়ে দেওয়া হয়। এখানে রক্ষীদের দেখে ভয় লাগে, হেলমেট দেখলে অতীত মনে আসে, যেখানে ধনীরা আরও সম্পদশালী হয়, মধ্যবিত্তের স্থান নেই, গরিবরা হয় আরও গরিব। দুজনের মধ্যে একটা বিষণ্ণতা ভর করল। টঙে আসা মানুষের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দিল। জনমানুষের আতিলদয়ের চিন্তা নিয়ে কোনো ভাবনা নেই। তারা জানেই না তাদের নিয়েও কেউ কেউ ভাবে। তাদের সেই সব জেনেও লাভ নেই। ক্ষুধা মেটায় কেবল খাবার, তত্ত্বকথা কিংবা আশাতে নয়। এই সময় তারা দেখল বাচ্চা টাইগার জুস খেতে খেতে ফিরে আসছে। তার চেহারা দেখে বোঝার উপায় নেই এখন তার মনে কি চলছে। ফিরে আসলেন যে? কিছু ফেলে গিয়েছিলেন নাকি? না, যেতে যেতে আপনাদের কথা ভাবছিলাম। আপনাদের কথাই হয়তো ঠিক। উভয় দিকে যেহেতু হারাবার সম্ভাবনা আছে, তাহলে ভালো কিছু গ্রহণ করাই আমার জন্য ভালো হবে। এতে নিজের ক্ষতি হলেও আক্ষেপ থাকবে না। বাহ, আপনি তো দেখি আমাদের মতো ভাবা শুরু করে দিয়েছেন। গ্রেট। সঙ্গ দোষে লোহা ভাসে। এতদিন বুঝতাম না কেন আমি বারবার আপনাদের সাথে কথা বলতে ছুটে আসতাম। এখন বুঝতে পারছি। মন ও আত্মাকে যদি আলাদা ভাবা হয়, আত্মা কখনো খারাপের দিকে ঝুঁকতে পারে না। আপনার ক্ষেত্রে তাই। এখন লায়ন ভাইয়ের কাছ থেকে ছোটার একটা উপায় বলেন, যাতে কম ঝামেলার মধ্যে আমি তার কাছ থেকে বেঁচে ফিরতে পারি। তার আগে আপনাদের কাজের কিছুটা বিবরণী পেলে সুবিধা হতো। আপনারা আসলে করেনটা কি?
আমি তো আসলে অতটা সক্রিয়ভাবে কোনো কাজে যুক্ত না। ইউনিভার্সিটির কিছু ছাত্রকে কন্ট্রোল করি, তারা যাতে মিটিং মিছিলে যায় সেটা কনফার্ম করি। এতে যদি বল প্রয়োগ করতে হয় হালকা ডলা দিই। ছাত্রছাত্রীদের এসব মিটিং মিছিলে নিয়ে গিয়ে পলিটিক্সে এত আগ্রহ বাড়ানোর প্রয়োজনটা কি কখনো ভেবেছেন? তাদেরকে অতীত জানানো, এই ছাত্র রাজনীতির ও আন্দোলনের মাধ্যমেই তো দেশে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্ররা আন্দোলন করে বিরোধী সব কণ্ঠকে নাড়িয়ে দেবে। প্রথমত ছাত্রদের কাজ হচ্ছে নিজের পড়াশোনা গবেষণা করে দেশকে উন্নত করা। আপনারা তাদের মনোযোগ সেখান থেকে সরিয়ে এমন দিকে নিয়ে যাচ্ছেন যাতে তাদের সময় নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, ছাত্র আন্দোলনের মনোভাব হয় প্রয়োজন এন্টি এস্টাবলিশমেন্টের, যেখানে তারা শাসন ব্যবস্থার অন্যায় অত্যাচার নিয়ে প্রতিবাদ করবে, যা আমাদের ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধে কিংবা ডিক্টেটর বিরোধী আন্দোলনে দেখা যায়। কিন্তু আপনাদের অবস্থান তো এস্টাবলিশমেন্টের পক্ষে। তাহলে এতে মানুষরা উপকৃত না হয়ে কেবল ক্ষমতাবানরাই হৃষ্টপুষ্ট হচ্ছে, কেননা তারা আপনাদের এই ছাত্র কিংবা দলের মানুষদেরকে বলা যায় গুন্ডা হিসাবে ব্যবহার করছে। স্বার্থ উদ্ধার হলে তারা আপনাদেরকে ঠিকই ভুলে গিয়ে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দেবে। তাহলে কি বিরোধী শক্তিকে সাপোর্ট করব? তারা কি ভিন্ন কিছু আপনাদেরকে প্রদান করেছে নাকি তাদের অবস্থাও একই? অতীত থেকে তার শিক্ষা নিতে পারেন। তাহলে তাহলে সেই ভয়ের সংস্কৃতি মানে গণতন্ত্র সঠিকভাবে অনুশীলন করতে হলে প্রথমেই জনগণকে তার উপকারী প্রতিনিধি নির্বাচন করতে হবে এবং তারপরেই সেই প্রতিনিধি কিংবা সরকারকে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতার আওতার মধ্যে আনতে হবে। আপনার দায়িত্ব যেমন সেই প্রতিনিধিকে নির্বাচন করার ছিল, তেমনি সে যেন সঠিক পথে থাকে সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি বলতে চাচ্ছেন আমার প্রিয় নেতাকে ভোটে জিতিয়ে আবার তাকেই প্রশ্ন করব বিভিন্ন নিয়ম অনিয়ম নিয়ে? আমি তো তার ফ্যান বলেই তাকে জিতিয়েছি। যখনই রাজনৈতিক নেতাকে আপনি ফ্যান বানিয়ে ফেলেছেন তখনই সবচেয়ে বড় ভুলটি করছেন। আপনি একজন গায়কের কিংবা অভিনেতা কিংবা লেখকেরও ফ্যান হতে পারে, কেননা তারা আপনাকে তাদের আর্ট দিয়ে মনের প্রশান্তি দিতে পারে। মাঝে মাঝে তাদের কিছু কাজ আপনাকে বিরক্ত করতে পারে। ফ্যান হলে তাদের ভুলটাও মাফ করে দেয় মানুষ। কিন্তু যখন কোনো নির্বাচিত রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ পদে বসে, তার দায়িত্বের সাথে সমঝোতা করলে আখেরে তার ভয়াবহ পরিণতি ভোগ করে সাধারণ জনগণ। তাই তাকে কোনোভাবেই জবাবদিহিতা কিংবা তার প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে নিস্তার দেওয়া যাবে না। আপনি দড়ি শিথিল করেছেন তো তা আপনাদের কারোর জন্যই ফাঁসে পরিণত হবে। আপনার কথা বুঝতে পারছি। আসলেই ছাত্রদের পলিটিক্সে আসার দরকার নেই। ভালো মতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে এরপর বুঝে শুনে এদের যুক্ত হওয়া উচিত। আর নির্বাচিত জনপ্রতিনিধিকে টানা ভয়ের মধ্যে রাখতে হবে যে তাদের করা কাজ শুধু তাদের বর্তমানকে অনিশ্চিত করবে না, তাদের ভবিষ্যতও নষ্ট করবে। কেননা মানুষ তাদের আর বিশ্বাস করবে না। কেননা ফ্যান হলেও মাফ করে দেওয়ার একটা ইচ্ছে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে সেটাও তো খাচ্ছে না। হ্যাঁ, ঠিক এটাই আপনি প্রথমে লায়ন ভাইকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বিভিন্ন সেলিব্রিটিরা যে রাজনীতিতে যুক্ত হয়, এটা নৈতিকভাবে কতটা সঠিক? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এইসব সেলিব্রিটিরা যখন সামান্য টাকার বিনিময়ে বিভিন্ন পণ্যের মিথ্যা গুণাগুণ প্রচার করে কিংবা ফেক ইমেজিনারি ধরে রাখে, এদেরকে কিভাবে আপনি রাজনীতিতে বিশ্বাস করবেন? এদেরকে আসলে বিশ্বাস করা খুবই ঝুঁকিপূর্ণ, কেননা বিভিন্ন রাজনৈতিক দল এসব সেলিব্রিটিদের জনপ্রিয়তা কাজে লাগাতেই তাদের ব্যবহার করে। তবে কোনো একটা সেলিব্রিটি যদি নিজ উদ্যোগে কোনো নতুন দল গঠন করে বা স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে চায়, তবে তার কর্মকাণ্ড বিচার করে মানুষ তাকে সমর্থন দিতেই পারে, কিন্তু কোনোভাবে অন্ধ অনুসরণ করা যাবে না। বুঝলাম। তারপর আর কি বলা যায় লায়ন ভাইকে? আপনার পরিবারের কথা বলবেন। আপনার বাবা আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে বলেছেন, এটা তো সত্যি। তাই আপনার কাছে সময় নেই পড়াশোনার বাইরে কিছু করার। ঠিক আছে, আমি বুঝেছি আমার কি করতে হবে। এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করেন। আপনি যে এতদিন ধরে না জেনে অন্য একজন মানুষের কথায় বিভিন্ন মানুষকে নানাভাবে আঘাত করেছেন, এটা কি ঠিক করেছেন? মানুষকে কি আদৌ অন্য মানুষের আঘাতের অধিকার আছে? এটা কি অনেক বড় একটা অপরাধ না? ঠিক বলেছেন, এটা অনেক বড় ভুল হয়েছে আমার। আমি আমার চেয়ে বয়সে ছোট এমন অনেককেই চড়থাপ্পড় মেরেছি। এখন আমার সত্যিই খুব অনুশোচনা হচ্ছে। এখন তাদের সামনে আমি কেমন করে যাব? কি লজ্জা! আমি এত খারাপ ছিলাম, আগে কখনো ভাবিনি এসব নিয়ে। যদি পারেন তাদের থেকে ক্ষমা চেয়ে নিন। সাধারণ ক্ষমতাহীন মানুষেরই সবচেয়ে সহজভাবে ক্ষমা করে দিতে পারে। ক্ষমতাবানরা প্রতিশোধের পথ ধরে। ধন্যবাদ আপনাদেরকে আমার অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার জন্য। আমি আজ থেকে লায়ন ভাইয়ের দল ছেড়ে দিব এবং সেখানে অন্যদেরও বলবো এইসব কথা। ঠিকই তো, আমরা কেন খারাপ মানুষদের কথায় চলে নিজের এবং অন্যের ক্ষতি করব?
আমাদেরকে তো এই মানুষদের সাথেই চলতে হবে, তাই না? এই মানুষেরা আমাদের আপন। আমি তো আর একা বাঁচতে পারবো না। এইসব নেতারা হয়তো টাকা ও ক্ষমতা ব্যবহার করে আমাকেই ধ্বংস করে দিতে পারে, কিন্তু তাও তো সত্যের পথে দেখে আক্রান্ত হওয়া মিথ্যার পথে রাজা হওয়ার থেকে অনেক ভালো। রোজা তো আমাকে আলোর পথেই ফেরানোর চেষ্টা করছে, আর আমি কিনা অন্ধকারকে আপন করে নিচ্ছি না। আজ চলি, আবার দেখা হবে। খুবই আত্মবিশ্বাসের সাথে আজকে বাচ্চা টাইগার টং থেকে বেরিয়ে পড়ল। মনে হচ্ছে সে নতুন করে জীবনের দিশা খুঁজে পেয়েছে। আতিলদ্বয়ের মনে একটা প্রশান্তি বয়ে গেল। তারা কিঞ্চিত কথাবার্তার প্রভাবে যদি কারো জীবনে ইতিবাচক প্রভাব আসে, তার চেয়ে ভালো আর কিছুতেই হতে পারে না। তারা জানে তাদের ভাবনা দিয়ে এই সমাজে কোনো কিছুরই পরিবর্তন আসবে না। সর্বোচ্চ তারা তাদের এই ভাবনাগুলো লিখে প্রকাশ করতে পারে, কিংবা ভিডিও করে তা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সেক্ষেত্রে আবার কোন আইনের মারপেচে কেউ তাদের ফেলে দেয় না, না, তা তাদের ধাতে সইবে না। তারা আরামেই থাকতে চায় তাদের চিন্তা নিয়ে।